আচ্ছা, সুপার পাওয়ারের সংজ্ঞাটা কি রাতারাতি বদলে গেল? নাকি ডোনাল্ড ট্রাম্প গ্লোবাল পলিটিক্সকে নেটফ্লিক্সের একটি কমেডি শো বানিয়ে ফেলেছে? I don't know what I said. I don't remember. I don't remember. Oh, maybe that's what I said. ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। টানা ১০০ দিন পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে পুচকো একটা দেশের উপর ঝাঁপিয়ে পড়ে আমেরিকা এবং ইসরায়েল। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে আমেরিকার ভাব এমন ছিল যে কিছুদিনের মধ্যেই ইরান আমেরিকার একটি অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে। কিন্তু যুদ্ধের ১০০ দিন পর ফলাফল কী হলো? মার্কিন যুদ্ধজাহাজ এবং আমেরিকাকে ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে হলো। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে সুইজারল্যান্ডে উড়ে গিয়ে ইরানের দেওয়া শর্তে সই করতে বাধ্য হয়েছেন। একেই কি বলে আর্ট অফ দ্য ডিল, নাকি এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় আর্ট অফ দ্য ফ্লপ? অথচ আমাদের দেশের কিছু মানুষ এবং কিছু মিডিয়া এবং পেন্টাগনের আইটি সেল তো যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। কিন্তু আসল খেলা যে মাটির নিচেই লুকিয়েছিল সেটা তারা বুঝতে পারেনি। ট্রাম্প সাহেব ইরানকে ইরাক অথবা লিবিয়া মনে করেছিল। তিনি ভেবেছিলেন সামান্য কিছু বোমা মারলেই হয়তো ইরানের সরকার পালিয়ে যাবে। अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्येन लवणेन भोज्यम। কিন্তু গত ২০ বছর ধরে যে ইরান বসে বসে লাড্ডু বানায়নি তার প্রমাণ এই যুদ্ধে পাওয়া গেছে। ইরান তাদের প্রত্যেকটি পাহাড়ের শত শত ফুট নিচে তৈরি করেছে মিসাইল কিংডম। এর ফলে যুদ্ধের এক পর্যায়ে যখন আমেরিকা মনে করতেছিল যে তারা যুদ্ধে জিতে যাচ্ছে, ঠিক সেই সময় মাটির নিচ থেকে ইরানি ড্রোন এবং হাইপারসনিক মিসাইলের আবির্ভাব ঘটে। এই ইরানি ড্রোন এবং মিসাইলগুলোই এই যুদ্ধের পুরো খেলায় পাল্টে দেয়। আন্তর্জাতিক রাজনীতির একটি নিয়ম মনে রাখুন, আপনি সুপার পাওয়ার হওয়ার পর সম্পূর্ণ শক্তি ব্যবহার করেও একটি পুচকু দেশকে হারাতে পারছেন না, তখন আপনার নামের পাশে ওই সুপার পাওয়ার ট্যাগটি একটি জোকসে পরিণত হয়। এখন অনেকেই প্রশ্ন করছেন, আমেরিকার ওই স্যাংশন অথবা নিষেধাজ্ঞা নামক বাঘটা কি এখন খাঁচার বিড়ালে পরিণত হয়েছে? আমেরিকা ভেবেছিল ইরানকে নিষেধাজ্ঞা দিলে এবং ইরানের সমুদ্রপথ বন্ধ করে দিলে তারা আর তেল বেচতে পারবে না। ফলে ইরান নিজে নিজেই বাধ্য হয়ে আমেরিকার কাছে এসে আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গিয়েছে এই পৃথিবীটা আর আমেরিকার বাপের সম্পত্তি না। যখনই আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দিল, তখনই পিছন থেকে চীন এবং রাশিয়া এসে ইরানের পাশে দাঁড়ালো। যে ডলারের ভয় দেখিয়ে আমেরিকা ইরানকে কাবু করতে চেয়েছিল, এই ১০০ দিনের যুদ্ধে সেই ডলার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই এই যুদ্ধে তো আমেরিকা জিতেই গিয়েছে, তারা ইরানকে বাধ্য করেছে হরমুজ প্রণালী খোলার জন্য, তাও আবার ফ্রিতে, আমেরিকা ইজ দ্য বেস্ট। আরে ভাই দাঁড়ান, এইখানে রয়েছে একটু শুভঙ্করের ফাঁকি। ডোনাল্ড ট্রাম্প নিজের সম্মান বাঁচানোর জন্য ক্ষতিপূরণ শব্দটা সরাসরি মুখে উচ্চারণ না করলেও এই চুক্তির আন্ডারে তিনি ইরানকে মোট $৩০০ বিলিয়ন একটি পুনর্গঠন তহবিল দিতে যাচ্ছেন। এর উপরে আমেরিকার ব্যাংকে আটকে থাকা ইরানের নিজস্ব $২৫ বিলিয়ন তো ফেরত দিতেই হবে। তাহলে এই যুদ্ধে কে জিতল? ইরানের পক্ষে এই যুদ্ধে একদিকে সাপও মরল, অন্যদিকে লাঠিও ভাঙল না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, ইরান একদিকে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলো, অপরদিকে আমেরিকার পকেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলারও খসিয়ে নিল। তাহলে এই জয় কার? রাজনীতি এবং সামরিক হিসাব নিকেশের বাইরে এই যুদ্ধের সবচেয়ে অন্ধকার এবং নির্মম বাস্তবতার নাম হলো শাজারেহ তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে ইরানের ৩,০০০-এরও বেশি বেসামরিক নিরীহ নাগরিক মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে ২৫৬ জনই হচ্ছে শিশু। যুদ্ধের একদম শুরুর দিকে, অর্থাৎ যুদ্ধের প্রথম দিকে, ইরানের মিনাব শহরে অবস্থিত শাজারেহ তাইয়েবা নামক একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পিত বিমান হামলায় ১২০ জন নিষ্পাপ স্কুল শিক্ষার্থী এবং ২৬ জন শিক্ষকের ঘটনাস্থলে মৃত্যুর ঘটনা ঘটে। শুধু এটি নয়, এই আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পিতভাবে আবাসিক এলাকায় নিরীহ মানুষের উপর বোমা হামলা করে। এরপর যখন উদ্ধারকারীরা তাদেরকে বাঁচাতে এগিয়ে আসে, সেই একই জায়গায় দ্বিতীয়বার বোমা হামলা করার মতো নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে এই ইসরায়েল এবং আমেরিকা। এই যুদ্ধে ইরানের ২৪০টি হাসপাতাল, স্কুল এবং বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিশাল মানবিক বিপর্যয় এবং সারা বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক চাপ সামলানোর জন্যই তড়িঘড়ি করে ইরানের সাথে এই শান্তি চুক্তি করতে বাধ্য হন। এই ১০০ দিনের যুদ্ধ প্রমাণ করে দিল যে অস্ত্রের জোর আর টাকার গরম থাকলে এখন আর দুনিয়া শাসন করা যায় না।
বিশ্ব এখন বহুমেরু ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, যেখানে আমেরিকার একক দাদাগিরি চিরতরে বন্ধ হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, আমেরিকার এই ঐতিহাসিক পিছু হটার পর মধ্যপ্রাচ্যের এখন আসল রাজাকে, ইরান নাকি অন্য কেউ? কমেন্টে জানাতে পারেন।